নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। না, সহজ পাঠ মোটেই অত সহজ নয়। দিনহাটা পৌর এলাকার জঙ্গল থুরি স্তূপীকৃত আবর্জনা এই মঙ্গলবারই সাফ হলো বটে, তবে তা এমনি কেবল পুরসভার সদিচ্ছায় হওয়ার ছিল না। হলে তো গত 2-2.5 মাস ধরে এই ময়লা এমন পাহাড় জমবারই কথা নয়, তাও আবার মহকুমা হাসপাতালের বাইরের বিভাগের সামনেই। তাহলে হঠাৎ সুবুদ্ধি উদয়ের রহস্য কি? না, কিছুই না। ঠেলার নাম বাবাজি। তো সেই ঠেলাটা দিলেন কে আবার? স্বয়ং মুখ্যমন্ত্রী। আমরা দেখব আমাদের সেই প্রতিবেদন। রাজ্য জুড়ে পৌর পরিষেবায় ঢিলেমি নিয়ে সোমবার কঠোর অবস্থান নেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন কড়া বার্তা। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই মহকুমা হাসপাতালের সামনে থেকে সমস্ত আবর্জনা সরিয়ে দিল দিনহাটা পৌরসভা। শুধু কি তাই, সাফসুত্র হওয়ার পর এলাকা ঘুরে দেখতে ছুটে এলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী। এলেন পৌরসভার অন্যান্য প্রতিনিধি এবং দিনহাটা মহকুমা হাসপাতালের পদস্থ আধিকারিকেরা। দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল জানিয়েছেন, মাস দুয়েকের বেশি সময় ধরে হাসপাতালের বাইরের বিভাগের সামনে নোংরা জমেছিল। পৌর কর্তৃপক্ষ উদ্যোগী হয়ে পরিষ্কার করায় খুবই ভালো হলো। ডাম্পিং গ্রাউন্ড চালু করেছেন এবং হসপিটালের ময়লা পরিষ্কার নিয়মিতভাবে করবেন। এখনই যুদ্ধকালীন তৎপরতায় তারা কাজ করছেন। দিনহাটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সহ সমস্ত কর্মীদের আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যা হলো তা তো ভালোই হলো নিঃসন্দেহে, কিন্তু এখন প্রশ্ন হলো, রাজ্যের প্রশাসনিক প্রধান কড়া নির্দেশ না দিলে কি ঘুম ভাঙতে নেই? কিছুদিন আগেও তো দিনহাটা পুরসভার অজুহাত ছিল ডাম্পিং গ্রাউন্ড না থাকার ফলে ময়লা পরিষ্কার করা সম্ভব নয়। অগত্যা হাসপাতালে আসা রোগী ও তার পরিবারের লোকজন নাকে রুমাল চেপেই যাতায়াত করতে বাধ্য হচ্ছিল। সেই পরিস্থিতি থেকে রেহাই মিলল আপাতত, কিন্তু বড় কৌতূহলের বিষয় হলো, এখনই হঠাৎ সেই ডাম্পিং গ্রাউন্ডটা কোথায় এবং কোন জাদুতে খুঁজে পেয়ে গেল দিনহাটা পৌরসভা? আশ্চর্যের ব্যাপার নয়? হাই নিউজ নেটওয়ার্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরদিনই রাজ্য জুড়ে বিভিন্ন থানার পুলিশ সহ পৌরসভার আধিকারিকরা তৎপর। সল্টলেকের ফুটপাথে জবরদখল মুক্ত করতে যৌথ অভিযান পুলিশ ও পৌরসভার আধিকারিকদের। সকাল থেকে বিধাননগরের একাধিক অঞ্চল ও সল্টলেক সেক্টর 5 এলাকায় ফুটপাথের দোকানপাট তুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকেই। রানীগঞ্জ আসানসোল কুলটিতে অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, জানালেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। তিনি বললেন, শতাব্দী পার্ক ভাঙা হয়েছে, তার প্রতিশ্রুতি আসানসোলে আর অবৈধ নির্মাণ হবে না। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের পুরসভার আবাসন দপ্তর নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আর মঙ্গলবারই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবৈধ নির্মাণ ভাঙার বিষয়ে মুখ খুললেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। একটাই আবাসন নিয়ে একটু অসুবিধা আছে, প্রবলেম হয়েছে, যেটার জন্য আমাদেরকে দেখার জন্য বলেছে, আরো ভালো করে দেখার জন্য বলেছে। তাছাড়া প্রতিটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চাইছেন পশ্চিমবঙ্গে যেটা সংস্কৃতিটা আছে, ঐতিহ্যটা আছে, যেটা আগামী দিনেও ভালো থাকে, যাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানুষ পরিষেবাটা পায়, তো সে কারণে মিটিংটা ডেকেছিলেন এবং আমাদেরকে যেমন ভাবে করতে বলেছেন ঠিক সেভাবে আমরা দ্রুততার সাথে কাজ করার চেষ্টা করব। গতকালও আমাদের শতাব্দী পার্কের অপোজিটে আমি গাড়িতে তখন কলকাতায় যাচ্ছিলেন, আমি খবর পেয়েছি কেউ একজন বানাচ্ছে, তো তাদের বানানো হয়ে গেছিল, টালিটা বসাতে যাচ্ছিল, আমি খবর পেয়েছিলাম, সাথে সাথে কিন্তু ওটাকে ভাঙিয়ে দেওয়া হয়েছে। ওটা রাস্তাতে যাওয়ার সময় দেখতে পেয়ে যাবেন। প্রায় ইলিগেল ভাবে যেখানে সেখানে বসে যাচ্ছেন, নিজেরা নিজেদের যা যা জিনিসপত্র আছে উঠিয়ে নিন, না হলে আগামী দিনে কিন্তু কর্পোরেশন খুব তাড়াতাড়ি কর্পোরেশন সেগুলো হাঁটানোর ব্যবস্থা করবে এবং যাতে আসানসোল সুন্দর হয় তার ব্যবস্থা করবে। মুখ্যমন্ত্রী নিজে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী, আর তার দপ্তরেই বেশি দখলদারি হয়েছে। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে নিশানা মোহাম্মদ সেলিমের। এছাড়াও তিনি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের বিজ্ঞাপনের চমক বলে কটাক্ষ করলেন। ভূমি দপ্তর কি করছে? উনি নিজে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী। সবচেয়ে বেশি গোটা রাজ্যে
জমি দখল কারা করছে? সরকারি হোক, বেসরকারি হোক, কৃষকের জমি হোক, পাট্টা পাওয়া জমি হোক, এই নির্বাচন পরেও বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছে পাট চাষ হচ্ছে কৃষকের, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। তাহলে সেগুলো কে দেখবে? মুখ্যমন্ত্রী তো বিরোধী দলের নেত্রী নন যে প্রেস কনফারেন্স ডেকে হইচই করে দেবেন। তিনি মজা হচ্ছে এই ধরনের প্রশাসনিক বৈঠক একেবারে ফুল ভিউতে সবাইকে ডেকে নিয়ে খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল দিয়ে এটা বিজ্ঞাপনের জন্য করেন, বিজ্ঞাপিত করেন। এগুলো তো অর্ডার দিতে পারেন, এগুলো তো ফাইলে নোট করতে পারেন, এগুলো তো বিভিন্ন ডিপার্টমেন্টকে বলতে পারেন যে এই কাজটা তুমি করো। পানি জলের সংকট কেন, রাস্তার 2 নম্বরই কেন, তোলাবাজি কেন হচ্ছে তৃণমূলকে বলতে পারেন না, দুর্নীতি কেন হচ্ছে এটা বলতে পারেন না, জমি দখল কেন হচ্ছে সেটা জমি ডিপার্টমেন্ট বলতে পারেন না, স্বাস্থ্য দপ্তরের বেহাল কেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি নিজে কাজ দিতে পারেন না। যেটা তার নিয়ম মাফিক প্রশাসনিক কাজ, সেটা তিনি ঢাক ঢোল পিটিয়ে বিজ্ঞাপন করে দিচ্ছেন। পার্ক স্ট্রিট অ্যাক্রোপলিসের পর বড়বাজারের মেহতা বিল্ডিং এ আগুন। মঙ্গলবার বিকেলেই আগুন লাগে। দমকলের 10টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজে আসে। আগুন লাগার কারণ স্পষ্ট নয়, কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় হুড়োহুড়ি পড়ে যায়। আগুন লাগার পর এলাকাকে বিদ্যুৎহীন করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি। এই গলিটা লেগেছে, কালো হয়ে গেল গলিটা। বিদ্যাপতি সেতু মেরামতির তৎপরতা শুরু হলো। মঙ্গলবার সকালে সেতু পরিদর্শনে এলেন কেএমডি এবং কেএমসির আধিকারিকরা। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। এই সেতুর নিচে রয়েছে অনেক দোকান। সেতু পরিদর্শনে আসা সরকারি আধিকারিকদের কাছে ব্যবসায়ীরা আবেদন জানান, মেরামতির কাজ পুজোর পর শুরু করলে ভালো হয়। মেনলি রিপেয়ারিং করবে, সেগুলো করতে গিয়ে যতগুলো দোকান এফেক্টেড হবে সেসব ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এবং আজকে কেএমডি এর তরফ থেকে এবং কেএমসির তরফ থেকে উভয় তরফ থেকেই এসেছিলেন সবাই। এবং কেএমডি যেটা সার্ভে করতে চাইছে সেটা হচ্ছে একটা পিলার করতে গিয়ে কতটা অ্যারাউন্ডিং জায়গা লাগবে এবং কতগুলো দোকানে এফেক্ট হবে, এইসব সব রিপোর্ট নিয়ে মেয়রের কাছে জমা দেবেন। এবং ওখান থেকে আমাদের কিভাবে শিফটিং করে ওনারা কাজ করতে পারবেন এগুলো নিয়ে পরে আবার আলোচনা হবে। টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধেই। সারা পশ্চিমবঙ্গ যখন চাকরির দাবিতে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে, সেখানে এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জ এলাকার অন্তর্গত ভীমপুরে। নাম ঠিকানা দিলেই উঠে যাচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরের উত্তীর্ণ চাকরি প্রার্থীদের তালিকার ওয়েবসাইটে নাম। এমনই গুরুতর অভিযোগ তোলা হলো এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। নদিয়ার ভীমপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পরিমল কুণ্ডু পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। যদিও অভিযোগ এছাড়াও তার আরেকটি পরিচয় রয়েছে, তা হলো টাকার বিনিময়ে চাকরি বিক্রি। অভিযোগকারীদের দাবি, কর্মসূত্রে দীর্ঘদিন তিনি মালদায় ছিলেন। সেখানে থাকাকালীন প্রচুর ছেলেমেয়েকে অর্থের বিনিময়ে সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকি চাকরি করতে অনিচ্ছুক হলে তার নামও সরকারি ওয়েবসাইট থেকে তুলে দিয়ে দাবি করেছেন লক্ষাধিক টাকা। আর টাকা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকিও দিয়েছেন তিনি। এই অভিযোগে মালদার স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন এক ব্যক্তি। আর অভিযোগ সামনে আসতেই গত সপ্তাহ থেকেই ঘরছাড়া পরিমল কুণ্ডু। ঘটনার তদন্তে নেমেছে নদিয়া ভীমপুর থানার পুলিশ ও প্রশাসন। নদিয়ার ভীমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপ্পাদিত্য বিশ্বাস কি বলেছেন আপনাদের শোনাবো। কুণ্ডু আমাদের ভীমপুরের পঞ্চায়েতের পাশে বাসিন্দা, শিক্ষকতা করেন দীর্ঘদিন ধরে। তো আমরা শুনছিলাম খবরে বা মিডিয়ার মাধ্যমে যে ও অ্যাপ্লাই করেনি বা চাকরির ইন্টারভিউ দেয়নি, কিন্তু নামটা উঠে গেছে। সেই ব্যক্তি আবার ওর নামে এফআইআর করেছে যে আমার কাছে চাকরি দেওয়ার নাম করে চাকরি দিয়েছে, আবার টাকা চাচ্ছে, তার জন্য আবার ওর নামে এফআইআর করেছে। সে বলছে যে অবৈধভাবে চাকরি রিক্রুটমেন্ট হয়েছে, ওইটা এই হচ্ছে পরিমল কুণ্ডুর বিরুদ্ধে। সেটা খুব খারাপ, মানে আমাদের যে সমাজ খারাপের দিকে চলে যাচ্ছে। কারণ যারা পরীক্ষা দিয়েছে বা লিস্টে নাম আছে তাদের তো আগে প্রায়োরিটি পাওয়া উচিত ছিল, কিন্তু না পেয়ে আমাদের ওইটাই দেখা উচিত, পুরোটাই দুর্নীতি পরায়ণগ্রস্ত হয়ে পড়েছে। ট্রেনের সংরক্ষিত কামরায় দুষ্কৃতীদের তাণ্ডব। ট্রেনে উঠে জোর করে সিটে বসার চেষ্টা, অন্যান্য যাত্রীরা আপত্তি করলে কথা কাটাকাটি এবং মারধরের অভিযোগ। সোমবার রাত্রিবেলায় 13010 ডাউন দুন এক্সপ্রেস যখন বিহার রাজ্যের ওপর দিয়ে আসছিল, তখন S9 সংরক্ষিত কামরায় 2 অজ্ঞাত পরিচয় ব্যক্তি উঠে পড়েন। সংরক্ষিত সিট থাকা না সত্ত্বেও জোর করে সিটে বসার চেষ্টা করেন বলেই অভিযোগ। আর সেই সময় কামরায় উপস্থিত অন্যান্য যাত্রীরা আপত্তি করলে তাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়
অভিযোগ, এরপর পরবর্তী স্টেশন আসতেই আরও বহিরাগত লোক ওই S9 সংরক্ষিত কামরায় উঠে রীতিমতো তাণ্ডব চালাতে শুরু করে। মারধর করা হয় একাধিক যাত্রীদের। যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে আবারও প্রশ্ন। ডাউন দুন এক্সপ্রেসে সফর করছিলাম ঋষিকেশ থেকে হাওড়া। বিহারে একদল লোক উঠে আমাদের উপরে আক্রমণ করে। তার কারণ হচ্ছে আমরা একজনকে শুধু বলেছিলাম যে আমাদের সিটে রিজার্ভেশন সিটে বসতে দেবো না, তাই জন্য সে বিহারের কুদ্রা স্টেশনে ছেলে ডেকে আমাদের উপরে ভাঙচুর করে। এখানে ট্রেনের কাজ ভেঙে দিয়েছে, এইখানে ট্রেনের দরজা ভেঙে দিয়েছে, আমাদের ছেলেদের মাথা ফাটিয়ে দিয়েছে। এখানে দুটো ফোন চুরি করে নিয়ে গেছে। আমার এই যে প্যান্ট এই যে ছিঁড়ে দিয়েছে, এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, আর এই যে আমার জামাও ছিঁড়ে দিয়েছে। দিক থেকে এই যে জামা ছিঁড়ে দিয়েছে। আমাদের হচ্ছে ছেলেদের হাত পা মাথা ফাটিয়েছে, দুটো ফোন নিয়ে গেছে, এই যে খোলা, আমার হাতের এখানে ব্যথা। আমাদের জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে, হাড়ে এখান দিয়ে সব চোট আঘাত এইখান দিয়ে। এই হচ্ছে বিহারের উপর দিয়ে ট্রেন চলাচলের বর্তমান অবস্থা। ওরা নিজেদের সম্পত্তি মনে করে ট্রেনকে। हमारी वाइफ को भी लगा है, हम लोग पूरा फैमिली को लेकर चलना दुश्वार हो गया हम लोग का ट्रेन में। बच्चे को नहीं छोड़ रहे हैं, बच्चे को लगा है चोट, मेरी वाइफ को लगा है। অফিস টাইমে রাস্তায় বাসের সমস্যার অভিযোগ নিত্যদিনের। ব্যস্ত দিনের বাঁদুর ঝোলা হয়ে বাসে যেতে হয় যাত্রীদের, আর এতে বিপদের আশঙ্কা থাকে অনেক। এই পরিস্থিতিতে মহিলা যাত্রীদের সুরক্ষার কথায় মাথায় রেখেই লেডি স্পেশাল বাস চালু করল রাজ্য পরিবহন দপ্তর। হাওড়া বালিগঞ্জ রুটে লেডি স্পেশাল বাস চালু হলো মঙ্গলবার থেকে। মহিলাদের জন্য স্পেশাল বাসের ব্যবস্থাপনায় খুশি বাস যাত্রীরা। প্রথম দিনেই যাত্রী সংখ্যা ছিল চোখে পড়ার মতন। বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, এই রুটটি সফল হলে আগামী দিনে আরও 2টি শীততাপ নিয়ন্ত্রিত বাস নামানো হবে। এই বাসটি মহিলাদের জন্য লেডি স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত। এবং এটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জে পৌঁছবে। প্রতিদিন সকাল 9:30টায় এখান থেকে যাত্রা শুরু করবে এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে 5:30টার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়েই হাওড়া স্টেশনে পৌঁছবে। এটা মূলত মহিলাদের জন্য। এর কন্ডাক্টর মহিলা, যদিও ড্রাইভার পুরুষ, কিন্তু কন্ডাক্টর মহিলা, এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম। এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো। এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে। সিএনজি বাস পরিষেবা এবার চালু হলো কোচবিহারে। সোমবার কোচবিহারের এনবিএসটিসি বাস টার্মিনাসে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দুটি বাস পরিষেবার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এই বাস দুটি কোচবিহার টার্মিনাস থেকে শিলিগুড়ি রুটে যাতায়াত করবে। এনবিএসটিসি রাজ্য পরিবহন দপ্তর থেকে সিএনজি বাস কেনার জন্য 2টি ধাপে প্রায় 13 কোটি টাকার বেশি পাওয়া যায়। সেই টাকায় মোট 30টি সিএনজি বাস কেনা হয় বলে জানান পার্থ প্রতিম রায়। তার মধ্যে কিছুদিন আগে 2টি বাস কোচবিহারে আসে, বাকি বাসগুলি তৈরির কাজ চলছে কলকাতায়। আগামী 4 মাসের মধ্যে কয়েক ভাগে বাসগুলো কোচবিহারে আসবে বলে জানান পার্থ প্রতিম রায়। এছাড়া ওই বাসগুলি পরিবেশ বেশ বান্ধব, এতে সাশ্রয় হবেও বেশি। সিএনজি বাস পরিষেবা উত্তরবঙ্গে গণপরিবহনের ক্ষেত্রে আমরাই প্রথম চালু করলাম। এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালকেটার নতুন একটা সংযোজন। এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের সঙ্গে একটাই পার্থক্য, সেটা হলো লেস পলিউটেড, পরিবেশ বান্ধব এবং আমাদের ক্ষেত্রে অনেক সাশ্রয়। এ কারণেই সাশ্রয় যে আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত একটি গাড়ি চালাতে আমাদের মাসে পার কিলোমিটার খরচ হয় 22 টাকা 16 পয়সার মতো। সেখানে এটাতে চালালে খরচ হবে 16 টাকা করে। এবং পরবর্তী পর্যায়ে গ্যাসের পাইপলাইন যখন গোটা কোচবিহার জেলায় বসে যাবে, তখন আমরা সরাসরি যখন পাইপলাইন থেকে আমরা গ্যাসটা পাবো, সে সময় আরও খরচ 10 টাকা করে কমে যাবে। সুতরাং এটা আমাদের ক্ষেত্রে ভীষণ ইকোনমিক। অষ্টাদশ লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর এখনো ভোট পরবর্তী হিংসা, তার মধ্যেই রয়েছে মিনাখার বামনপুকুর এলাকা। ঘরছাড়া বেশ কয়েকটি বিজেপি পরিবার। মঙ্গলবার সেই সব বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে মিনাখা থানায় এলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। পুলিশের সঙ্গে তিনি দীর্ঘ সময় আলোচনা করেন। পরে মিনাখা থানার তরফে আইনজীবীকে আশ্বস্ত করা হয়, ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে আনা হবে। এলাকায় কোনো অশান্তি থাকবে না, মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী।
কোনো একটা ছেলে বাইক থেকে মদ খেয়ে পড়ে গেছে আর এসে এখানে এফআইআর করে দিয়েছে যে 12 জন আমাকে মেরেছে। এবার এই 12 জন বাড়ি ছাড়া হয়ে গেল কেন? কি এখানে তো বিজেপি যদি কোনো কমপ্লেন দিতে চায় তার কোনো এফআইআর হয় না, কিন্তু একজন বাড়িতে মানে তার কিছু হলেও বিজেপির নামে কমপ্লেন হয়ে যায়। ভাই পুলিশ না করলে কি হবে, আমি যোগাযোগ করে নিব। পুলিশ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, হ্যাঁ, কিন্তু যখন আমি ফোন করেছি তখন ওরা আমাকে বলছে যে আমরা অ্যাসিওর করছি কেউ বাড়ির বাইরে থাকবে না, আপনি নিয়ে আসুন। অভাব অনটনকে বুড়ো আঙুল দেখিয়ে উচ্চ মাধ্যমিকে নিজের স্কুলে মেয়েদের মধ্যে প্রথম কুলতলির পল্লবী মণ্ডলের কাহিনী আজ সকলের নজর কেড়েছে। শুনুন সেই কাহিনী। বাবা বুদ্ধিশ্বর মণ্ডল পেশায় শ্রমজীবী, মা টুকটুকি মণ্ডল বিড়ি বাঁধেন। বড়ই অভাবের সংসার। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে বাস এই মণ্ডল পরিবারের। বুদ্ধিশ্বর টুকটুকির একমাত্র সন্তান পল্লবী। ছেলেবেলা থেকে লেখাপড়ার প্রতি প্রবল ঝোঁক তার। জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলের শিক্ষকদের কাছেও খুব স্নেহের পাত্রী। তবে লেখাপড়া করার জন্য নির্দিষ্ট সময় ছিল না, কেননা মায়ের সঙ্গে বিড়ি বাঁধার কাজে হাত লাগাতে হতো প্রায়ই। যখন যতটুকু সময় পেয়েছে পল্লবী তখনই লেখাপড়া করেছে। পড়াশুনোয় কোথাও কোনো অসুবিধা হলে প্রিয় ছাত্রীকে সাহায্য করতে এগিয়ে এসেছেন স্কুলের শিক্ষকরা। আর তাতেই উচ্চ মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ পল্লবী। জামতলা ভগবানচন্দ্র হাই স্কুলের ছাত্রীদের মধ্যে সেরা ফলাফল তারই, প্রাপ্ত নম্বর 442। এবারে বাবা মা দিতে পারে, আমি এটা জানতাম যে আমি যেখানে ভালোভাবে পড়বো আমার সেখানে হয়ে যাবে। আমি সেই জন্য 250 টাকা দিয়েও যে কোচিনে আমি পড়তাম সেই কোচিনে মাস্টারমশাইরাও খুব ভালো ছিলেন। ওরা যে টাকা দিতেন আমি তারপর এবার আমি ঠিকঠাকভাবে পড়ে নিয়েছিলাম বলে আমার এক্সট্রা কোনো মাস্টারও লাগেনি, আমি ওইভাবে পড়ে আমার হয়ে গেছে। স্কুলের মাস্টারমশাইরা ওনারা পড়াতেন, এবার আমি মানে পাঠশালায় তো পড়তাম, এবারে যে টাকা আরও ডাউট থাকতাম স্কুলে জিজ্ঞাসা করতাম, বলে দিতে স্যার। আগামী দিনে নার্স হওয়ার ইচ্ছা রয়েছে পল্লবীর। সরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে আগ্রহী সে। আগামী দিনে তো আমার একটা ইচ্ছে যে আমি নিজের পায়ে দাঁড়াবো, যেহেতু আমি একজন মেয়ে, আমি চাই যে আমি স্বাবলম্বী হতে চাই। এবারে সেটা আমার নার্স হওয়ার ইচ্ছা রয়েছে। এবারে বাবা মার তো আর্থিক সমস্যা, এবারে তাই আমি ঠিক করেছি যে মানে আমি সরকারিভাবে ভালোভাবে পড়বো, একটা টিউশন নেবো, নিয়ে এবারে পড়ে টড়ে যদি হয় সরকারিভাবে পরীক্ষা দেবো। সুযোগ তো থাকবে, বছর বছর পড়বো, পড়ে যদি হয় সরকারিভাবে পড়বো। পল্লবীর সাফল্যে খুশি বাবা বুদ্ধিশ্বর মণ্ডল। এখান ওখান থেকে এরই মধ্যে মেয়ের বিয়ের প্রস্তাব আসছে, সেসব ফিরিয়ে দিচ্ছেন বুদ্ধিশ্বর। মেয়ে যাতে লেখাপড়া করে জীবনে আরো এগিয়ে যেতে পারে তার জন্য তিনি চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এবার মেয়েকে ও পড়াশোনা প্রথম থেকে আমি দেখেছি খুব ভালো। হ্যাঁ, আমি মাস্টার তো দিতে পারি না, কিন্তু আমি বলি তুই পড়, তো যেটা লাগবে তুই বলবি আমি দেবো। কিন্তু ও চাইতো না আমাকে মুখ ফুটে। খুব গর্ব, ওর নিয়ে খুব গর্ব। ভালো রেজাল্ট করেছে। অনেকে সম্বন্ধ নিয়ে এসে, আমি কিন্তু যাইনি সম্বন্ধ থেকে। আমি বলি না, ও পড়ুক, ও পড়াশোনার ইচ্ছা আছে, ও যখন যত পড়তে আমি পড়াবো। পল্লবীর সাফল্যে স্বভাবতই খুশি তার মা ও পরিবারের অন্যান্য সদস্যরা। পড়াশোনা নিয়ে ও খুব সবসময় আগ্রহ, পড়াশোনা করার খুব ভালো, পড়াশোনা করতে ভালোবাসে। আমরা বললেও পড়াশোনা করার কোনো সময় ও যে মানা করলে যে পড়াশোনা করবে না তা না, সেরকম পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। যে আমি রাত্রেবেলা সবসময় বলতাম যে রাত্রেবেলা অত রাত জেগে পড়াশোনা করিস না, মা ঠিকঠাক শরীর ঠিকঠাক থাকবে না। ও ঠিক উঠে ঠিক রাত্রিবেলা ঠিক টাইমে পড়াশোনা পড়তো, একা একাই পড়তো আর কি। ওর মার কোনোদিন বলতে হতো না যে পল্লবী তুই বইটা নিয়ে বস বা কিছু, তোর টিউশনি যেতে হবে, কিছু বলতে হতো না, ও নিজেই পড়তো। আর শীতকালের বেলা ও কোনোদিন আছে মানে হয়তো কোনোদিন পড়ার চাপ থাকতো যে আজকের আমার পালাপোষটা গায়ে দিয়ে শুলে হবে না, শুলে ঘুমিয়ে পড়বো, যার জন্য ও মানে এমনি শুধু জামা গায়ে খালি গায়ে ঘুমিয়ে পড়তো। শীত লাগলে আবার উঠে তাড়াতাড়ি পড়তে পারবে। প্রত্যেক দিন পরীক্ষার সময় রোজ ওর 12টা 1টা 2টো পড়তেই হয়। দক্ষিণ 24 পরগনার গোসাবার কুলতলি অতি প্রান্তিক এলাকা। সেখান থেকে পল্লবীর এই সাফল্য আজ সকলের মুখে মুখে ঘুরছে। আগামী দিনে পল্লবী জীবনে চলার পথে আরো এগিয়ে যাবে, আশাবাদী নিকটজনেরা। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।